স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এবার বিস্তারিত। শনিবার থেকে চট্টগ্রামে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বিএনপি। চট্টগ্রাম বিভাগের এই কার্যক্রমে কেন্দ্রীয় নেতারা বলেন, দলীয় কার্যক্রমকে ডিজিটালাইজড করতে আইটির উপর গুরুত্ব বাড়াতে হবে, পাশাপাশি অদৃশ্য শক্তি প্রতিরোধে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রতন দাসের ছবিতে আকরাম হোসেনের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ প্রায় ৮ বছর পর চলতি বছরের ২০ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগে শনিবার থেকে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে দলটি। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী বলেন, নতুন প্রজন্মের পাশাপাশি প্রবীণদের আইটি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। দায়িত্বশীলভাবে সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম তৃণমূল পর্যায়ে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। আপনারা হলেন অভিজ্ঞতা সম্পন্ন, আর প্রজন্ম হলো আইটি সম্পর্কে অত্যন্ত জ্ঞান রাখে। এই কর্মসূচিটাকে একদম তৃণমূল পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলের ভিত শক্ত করতে নতুন সদস্য সংগ্রহে সর্বাত্মক কাজ করতে হবে। বাংলাদেশের বৃহত্তম অংশ যাতে বিএনপির সদস্য, এটা মাথায় রাখতে হবে। এবং এই মেম্বারশিপ খোলা মেলাভাবে দিনের আলোতে করতে হবে, অন্ধকারে না। ফেসিবাদের দোসর কেউ সদস্য হতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। মধু মাসে মধু ফলে ভরে গেছে চট্টগ্রামের বৃহৎ ফলের আড়ত ফলমন্ডি। আম, জাম, লিচু, তাল, কাঁঠাল সহ নানা ফলের মৌ গন্ধে ভরে উঠছে ক্রেতাদের প্রাণ। বিদেশি ফলের দাম বেশি হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন দেশীয় ফলের দিকে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। ছাতি ফাটা রোদ আর প্রচন্ড তাপদাহ জানান দিচ্ছে প্রকৃতিতে মধুমাসের আগমন। দেশীয় রসালো ফলের মন মাতানো সৌরভে শুরু হলো জ্যৈষ্ঠ। আর এভাবে চট্টগ্রামের বৃহৎ ফলমন্ডিতে সকাল থেকে চলে ফল ব্যবসায়ীদের হাঁকডাক। চলছে আম ও লিচুর নিলাম। রয়েছে আম, জাম, কাঁঠাল, জামরুল, লিচু, আনারস, করমচা, আতা, তরমুজ, ফুটি, বাঙি, বেল, কাঁচা তাল, লটকন সহ হরেক রকমের ফল। গোপালভোগ, কৃষ্ণভোগ, কারবারা, হিমসাগর, এগুলা সিজন চলে গেছে। ফলের মৌ গন্ধে ভরে উঠছে মন প্রাণ। চারিদিকে গ্রীষ্মের তাপদাহে সবাই অতিষ্ঠ হলেও ফলের আগমনে সবাই খুশি। মোটামুটি আমও এখন আয়ত্তের ভিতরে আসে। আজকে যেমনি আমি আম নিলাম, একটা মিষ্টি আম বলে ওটাকে, ওটা নতুন নাম শুনছি, এটা 40 টাকা করে নিয়েছি আমি ক্যারেট। বিদেশি ফলের দাম অনেক বেশি, কারণে আমরা এখন দেশি ফল আসার কারণে আমরা এখন অনেকগুলো গরিব মানুষ দেশি ফল খেতে পারতেছি আমরা। এইদিকে কদমতলী থেকে বিআরটিসি পর্যন্ত রাস্তার এক পাশে বসেছে তালের হাট। গরমে তালের শ্বাস খেলে শরীরে যেমন স্বস্তি বোধ হয়, তেমনি ওষুধি গুণে ভরা তাল। প্রতিদিন এখানে 35 লাখ টাকার বেশি তাল বিক্রি হয়। মৌসুমি ফল, স্বাস্থ্যকর, ভালো। মাত্র 1.5 মাসের একটা সিজন। আমরা চট্টগ্রামের সর্বস্তরের জনগণের সহযোগিতায় এই ব্যবসাটা করি। অপরদিকে বিদেশি নানা ফল ক্রেতাদের নজর কাড়লেও দাম নাগালে থাকায় ও সতেজতা বেশি থাকায় মৌসুমি ফলের দিকে ঝুঁকছেন ক্রেতারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের বৃহৎ ফলের আড়ত ফলমন্ডি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, বাজারে তো দেশি ফলে ভরে গেছে, দাম কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। দেশীয় যে ফলগুলো আছে একই সাথে আমরা দেখানোর চেষ্টা করছি বিদেশি ফলও কিন্তু আমদানি অনেক বেড়েছে। দেখতে পাচ্ছেন বিদেশি যে ফলগুলো, সব ফলের আমদানি চট্টগ্রাম বন্দর দিয়ে অনেক বেশি হয়েছে, কিন্তু দাম যেভাবে হু করে বাড়ছে
এই কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা আছে, মধ্যের মানুষ যারা আছে, তারা আপেল কিনতে গেলে তাদের হিমশিম খেতে হচ্ছে। 300 টাকার নিচে কোনো আপেলের কেজি নেই। একই সাথে কিন্তু দেখা যাচ্ছে মালটার দামও কিন্তু অনেক বেড়েছে, আঙ্গুরের দামও কিন্তু 400 টাকা 350 টাকা করে বিক্রি করা হচ্ছে। তো লাল রঙের যে আঙ্গুর দেখতে পাচ্ছেন, এই আঙ্গুরের দামও কিন্তু অনেক বেশি। তো এই কারণে কিন্তু এখানে যারা ফল নিতে আসেন তারা হিমশিম খাচ্ছে। এমনকি এই ফলগুলো যে আপেল, মালটা, এগুলো কিন্তু যারা অসুস্থ হয় তাদের জন্য কিন্তু অনেকজনে নিয়ে যায়। তো এখন এমন অবস্থা হয়েছে, বিদেশি ফলের আমদানি বাড়লেই কিন্তু দেখা যাচ্ছে কেনার সাধ্য কারো থাকলেও অনেক জনের কিন্তু নেই। তবে এখন সুখবর হলো দেশীয় ফল আসছে। তো দেশীয় ফল কিন্তু আমরা দেখছি আম আছে, আম এসেছে, তার কারণে কিন্তু আমের দামটা কিছুটা কমেছে। সাধারণ মানুষ যারা আছে অন্তত দেশীয় ফল খেয়ে হলেও কিন্তু আসলে তাদের যে তৃপ্তি, সেই তৃপ্তিটা মেটানো সম্ভব হচ্ছে। আমরা একটু কথা বলবো, একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে লিচু বের হয়ে গেছে। তো এই যে জ্যৈষ্ঠ মাসের লিচু, মধু মাসের মধু ফল যেটি বলা হয়, নানা রকমের ফলে ভরে গেছে এখানে। তো আমরা দেখছি দামও কিছুটা স্বস্তির মধ্যে আছে দেশীয় ফলগুলো। তো আরও কয়েকদিন গেলে কিন্তু পরিপক্ক হয়ে আম আসবে, তাহলে আমের দাম আরও কমবে। আবার এখন যে আমগুলো এসছে, তো চট্টগ্রাম সহ সারা দেশ থেকে কিন্তু আম এসেছে চট্টগ্রামের ফলমন্ডিতে। তো সেখান থেকে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে আম যারা খুচরা বিক্রেতা তাদের হাত ধরে কিন্তু বিভিন্ন জায়গায় আম নিয়ে যাচ্ছেন, আর ক্রেতা যারা আছে, যারা যেখানে পাচ্ছে সেখান থেকে কিনছেন। আমি একটু জানতে চাচ্ছি, আপেল, মালটা এগুলো যদি কিনতে চান এখন কেনা সম্ভব হচ্ছে? না, দাম বেশি। কি বলে আগে কেমন ছিল আপেল, কমলার দাম? না, এখন তো আগের চাইতে অল্প সস্তা হয়েছে। আজকে কিনছি দিয়ে আপেল কিনছি 300 টাকা। 300 টাকা অনেক বেশি না? আমাদের জন্য বেশি আর কি। হ্যাঁ, আমাদের জন্য বেশি। আগে ঈদের মৌসুমে 350 টাকা কিনছিলাম। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এই যে আপেল, কমলা, আঙ্গুর, এগুলো তো আগে কেমন ছিল, এখন দামটা কেমন? আগে চেয়ে এখানে একটু দাম বাড়ছে, ঠিক আছে। আপেল এখন চলতেছে আপনার 340 টাকা, আর আপনার কমলা চলতেছে 320 টাকা। তারপরে সাদা আপেল চলতেছে, গোল্ডেন আপেল যেটা, ওটা ভালোটা, ওটা চলতেছে 320 টাকা, 340 টাকা। তারা কি সম্ভব? তারা আমাদের তারা দেশি ফল খাবে, তারা দেশীয় ফল খাবে, তারা যারা যাতে। বুঝতে পেরেছেন, আমরা এতক্ষণ ধরে কথা বলেছি। এখানে যারা ক্রেতারা এসেছে, ফল নেওয়ার জন্য এসেছে, তারা বলছেন যেহেতু বিদেশি ফলের দামটা অনেক বেশি, তার কারণে দেশীয় ফলের দিকে তারা নজর দিচ্ছেন বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মনির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। আরও বলেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করলেই কেবল জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে। এছাড়া দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান নিয়ে মত প্রকাশ করেন তিনি। খুলনায় তালিমের স্থায়ী কমিটির সদস্য। ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের চট্টগ্রামে যিনি ভূমিকা রেখেছেন, সারা বাংলাদেশেও ভূমিকা রেখেছেন। সম্মানিত সভাপতি শাহনাজ ভাই, সবচেয়ে বেশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কক্সবাজার পর্যন্ত মার্চ অনুষ্ঠান থেকে ফিরে গিয়ে ফেনীতে যে আক্রমণ হলো, সেই দিন শাহনাজ ভাই সাংবাদিক হিসাবে যে ভূমিকা রেখেছে, পরবর্তী পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে।
দর্শক, খুলনায় তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি সেখানে যুক্ত হব। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে 1400 মানুষকে হত্যা করা হয়েছে মারণাস্ত্রের আঘাতে। শতকরা 66টি বুলেট মারণাস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে, সামরিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। এদেশের মানুষের উপর হেলিকপ্টারের গানশিপ থেকে গুলিবর্ষণ করা হয়েছে। সেই গণহত্যা চালানোর পরে এই শেখ হাসিনার তার দলের কোন অনুশোচনা নাই, তারা ক্ষমা প্রার্থনা করে নাই, তারা দুঃখ প্রকাশ করে নাই। উল্টো দিল্লিতে বসে এদেশের গণতান্ত্রিক আন্দোলনকারীদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। এমনি একটি প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে বিচার দাবি করেছিলাম। পৃথিবীর ইতিহাসে যারা গণহত্যার জন্য দায়ী হয়, যারা বর্বরতম হত্যাকাণ্ড চালায় নিজের দেশের মানুষের উপরে, তাদেরকে ব্যক্তিগতভাবে ক্রিমিনাল অপরাধের জন্য দায়ী করে বিচার করা হয়। সাথে সাথে সেই সমস্ত ফ্যাসিবাদী দলেরও রাজনৈতিক দল হিসাবে বিচার করা হয়। আমরা দাবি করেছিলাম সেই রাজনৈতিক দলের বিচার করা হোক, সংশ্লিষ্ট আইনে পরিবর্তন আনা হোক। সরকার করেছে, তবে অনেক পানি গোলা করে। আমরা আওয়ামী লীগের ইতিহাস যদি বলি, দীর্ঘ 15-16 বছরের ইতিহাসে শুধুমাত্র এই জুলাই গণহত্যার বিবরণ দিলে হবে না, তারা প্রায় 7000-এরও বেশি মানুষকে, এই দেশের গণতন্ত্রকামী বিরোধী দলীয় রাজনৈতিক নেতা কর্মীদেরকে, সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে তারা বিচার বহির্ভূত হত্যা করেছে। তারা অত্যাচার করে হত্যা করেছে, রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে, তারা গুম করেছে, অপহরণ করেছে, বিভিন্নভাবে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের জন্য সীমাহীন নির্যাতন নিপীড়ন করেছে। ফলাফল হয়েছে এই অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ তার রাজনৈতিক মৃত্যু ডেকে এনেছে। রাজনৈতিকভাবে তারা নিজেদের অপসারণ নিজেরা করেছে এবং রাজনৈতিক মৃত্যু ঘটিয়েছে। এদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই আওয়ামী লীগের ইতিহাস জন্মলগ্ন থেকেই এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাস। 1975 সালের ইতিহাস 25 জানুয়ারিতে মাত্র 13 মিনিটের ব্যবধানে এই দেশে সাংবিধানিকভাবে গণতন্ত্র হত্যার ইতিহাস। বাকশাল প্রণয়নের মধ্য দিয়ে নিজেদের রাজনীতিকে হত্যা করার ইতিহাস। এদেশে আওয়ামী লীগের ইতিহাস রক্ষী বাহিনী সৃষ্টির মধ্য দিয়ে 30,000 রাজনৈতিক নেতা কর্মীদেরকে হত্যার ইতিহাস। এমনি ভাবে আওয়ামী লীগ শেষ পর্যন্ত 2024 সালে গণহত্যার মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক মৃত্যু ডেকে এনেছে। যদি বলতে চাই, সময় হবে না। আওয়ামী লীগের ইতিহাস পৃথিবী কুখ্যাত অর্থনৈতিক দুর্নীতির ইতিহাস। এই সরকার ক্ষমতা গ্রহণের পর একটি শ্বেতপত্র কমিটি গঠন করেছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রদান করে। তারা রিপোর্ট দিয়েছে বিগত 15 বছরে আওয়ামী সরকার অর্থনৈতিক খাত দেউলিয়া হয়ে গিয়েছে। এই আওয়ামী সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় যে সমস্ত লোন দেওয়া হয়েছে
যেগুলো আর আদায় করে সক্ষম হয়নি, সেই লোন, সেই শ্বেতপত্র কমিটি বলছে 24টি পদ্মা সেতু করা যেত এই লোন দিয়ে। আওয়ামী লীগের সরকারের সময় যে আর্থিক দুর্নীতি হয়েছে তার বর্ণনা দিয়েছে। প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সর্বমোট 15 বছরে 29.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই দেশের মানুষের সম্পদ। আওয়ামী লীগ সর্বমোট 15 বছরে 29.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই দেশের মানুষের সম্পদ। আওয়ামী লীগ মেগা প্রকল্পের নামে এই দেশে মেগা দুর্নীতি করেছে, তার পরিমাণ এই শ্বেতপত্র কমিটি বলেছে 2,80,000 কোটি টাকা। এই কথা আমি বলছি না, যারা শ্বেতপত্র কমিটিতে কাজ করেছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ তারা সেই রিপোর্ট প্রণয়ন করেছে এবং জাতির সামনে উপস্থাপন করেছে। আমি এবার আসি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কথায়। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার নেতৃত্বে গণঅভ্যুত্থানের পরে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না রোজ কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইব। আপনার সরকার এখন মানুষ বলছে এনসিপি মার্কা সরকার। আপনার সরকারে এনসিপির 2 জন প্রতিনিধি বিদ্যমান, তারা উপদেষ্টা, তারা আবার এনসিপি সংগঠন করে, অফিসিয়ালি করে না, কিন্তু সবাই সবকিছু জানে, ওপেন সিক্রেট। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আকেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। অত্যন্ত এরোগ্যান্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না। এই জনসভা থেকে দাবি করছি সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমরা তা হতে দেব না। এই দেশে বন্দর, করিডোর সবকিছু নাকি ইউনূস সরকারের অধিকারের মধ্যে পড়ে। বিদেশে আপনি কি কন্ট্রাক্ট করে এসেছেন জানি না। আপনি অবলীলাক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসেছেন?
আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা, সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা। দর্শক, খুলনায় তারুণ্যের সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। আর এই পর্যায়ে চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। 5 দফা দাবিতে মানববন্ধন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কর্মকর্তারা। শনিবার সকালে কুমিল্লায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক, পরিদর্শক ও কর্মচারী কর্মকর্তারা। তাদের অভিযোগ, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সারা দেশে প্রায় 84,000 শিক্ষক কর্মচারী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন তারা। অন্যদিকে খাগড়াছড়িতেও বেতন ভাতার দাবিতে মানববন্ধন হয়েছে। প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় 4 শতাধিক শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী অংশ নেয়। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।